হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7-এ পড়ছো তাদের এবছর ফার্স্ট ইউনিট টেস্টের জন্য বিজ্ঞান থেকে সাজেশন দেখে নাও। অর্থাৎ অনেকেই আমাকে কমেন্টে করেছিলে যে ভৌত বিজ্ঞান থেকে সাজেশন দিতে। দেখো, তোমাদের ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান তো আলাদা করে কিছুই নেই, একটাই বই তোমাদের পরিবেশ ও বিজ্ঞান, সেখানে ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান দুটো মিলিয়ে দেওয়া আছে। ঠিক আছে, তো আজকে তোমাদেরকে আমি দুটো মিলিয়ে সাজেশন করে দেবো, এগুলো ভালো করে করবে, কমন পাবেই। তো চলো শুরু করছি। প্রথমে তাপ থেকে দেখে নাও কি কি করবে। প্রথম প্রশ্ন, তাপের এসআই এককটি লেখো। উত্তর জুল। তাপের একক কিন্তু জানতে চায়, ঠিক আছে, তাই তাপের এসআই একক এবং সিজিএস এককটা ভালো করে মনে রাখবে। তো দেখো, তাপের সিজিএস এককটি কি? উত্তর হচ্ছে ক্যালোরি। খুব ভালো করে করবে। আমি এই পেজে যে কটা হাইলাইট করেছি ভালো করে করবে, দেখবে কমন পাবেই। তোমাদের পরীক্ষা হবে কিন্তু মাত্র 15তে, মাথায় রাখবে। তাই 15-এর মধ্যে 7টা হয়তো জীবনবিজ্ঞান থেকে, বাকি 8টা হয়তো ভৌতবিজ্ঞান থেকে, এরকম করে মিলিয়ে প্রশ্ন দেবে। তাই আমি যেগুলো তোমাদেরকে পড়তে বলবো এগুলো যদি এখন থেকে ভালো করে প্রিপেয়ার করে যাও, পরীক্ষাতে নম্বর ভালো প্রত্যেকেই পাবে। দেখো, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসবেই। উত্তর হচ্ছে C/5 = F - 32/9। ঠিক আছে, তো এটা থেকে তোমাদের একটা অঙ্ক করতে পারে, যেরকম 30 ডিগ্রি সেলসিয়াস সমান কত ডিগ্রি ফারেনহাইট। সেক্ষেত্রে আমি কি করব, সেলসিয়াসের জায়গায় সেলসিয়াসের মানটা বসিয়ে দেবো, দিয়ে বা ক্যালকুলেশন করব। ঠিক আছে, তাই C/5 = F - 32/9 সেলসিয়াস স্কেলের সঙ্গে ফারেনহাইট স্কেলের যে সম্পর্ক, এটা কিন্তু সূত্রটা ভালো করে মনে রাখবে। তারপরে প্রশ্ন, 0 ডিগ্রি সেলসিয়াস ও 30 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোনটি বড়? অনেকেই ভাবছো যে 30 ডিগ্রি ফারেনহাইট হয়তো বড় হবে না, উত্তর হবে 0 ডিগ্রি সেলসিয়াস, এটি হবে বড়। ঠিক আছে, ফারেনহাইট স্কেলের চাইতে সেলসিয়াস স্কেলটা বড় থাকে। ঠিক আছে, তারপর সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াসের মান ফারেনহাইট স্কেলে কত হবে? এটাও কিন্তু প্রশ্ন আসে, সেটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস সমান 32 ডিগ্রি ফারেনহাইট। তারপরে প্রশ্ন, এ থার্মোমিটারের গায়ে সেলসিয়াস স্কেল আঁকা আছে। ঠিক আছে, বি থার্মোমিটারের গায়ে ফারেনহাইট স্কেল আঁকা আছে। কোন থার্মোমিটার দিয়ে বেশি সঠিক উষ্ণতা মাপা যাবে? উত্তর বি থার্মোমিটার দিয়ে। ঠিক আছে, কারণ থার্মোমিটারের স্কেলে অনেকটা বেশি আর কি মাপটা দেওয়া থাকে, সেক্ষেত্রে থার্মোমিটার স্কেলে কিন্তু বেশি মাপটা করা যাবে। ঠিক আছে, যেরকম কারো জ্বর হলে আমরা কিন্তু এই ফারেনহাইট স্কেলের মাপ ধরেই দেখি, তাই না? তোমরা যদি দেখো থার্মোমিটারটা, দেখবে ফারেনহাইট স্কেলের মাপ, আমাদের শরীরে নর্মাল টেম্পারেচার কত? 98 ডিগ্রি ফারেনহাইট। তো সেখানে যদি আমরা দেখতে পাই 98 ডিগ্রি পার হয়ে গেছে, তাহলে সেটা কত থাকবে? নিশ্চয়ই 100-100-র উপর থাকবে। কিন্তু সেলসিয়াস স্কেল তো সেটা করানো সম্ভব নয়, সেই জন্য বি অপশন হবে, বি থার্মোমিটার। ঠিক আছে, তারপরের প্রশ্ন, কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে কি বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উত্তর হচ্ছে গলন। ঠিক আছে, তারপরে প্রশ্ন, তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে? উত্তর বাষ্পীভবন। সিজিএস ও এসআইতে লিন তাপের একক কি? দেখো, সিজিএস পদ্ধতি একক হচ্ছে ক্যাল/গ্রাম/ডিগ্রি সেলসিয়াস, ক্যালোরি/গ্রাম/ডিগ্রি সেলসিয়াস, আর জুল/কেজি/কে। ঠিক আছে, এটা সিজিএস একক, এটা এসআই একক। তারপরে প্রশ্ন, সুস্থ মানুষের দেহের উষ্ণতা কত? এটাও পরীক্ষাতে জিজ্ঞেস করে। উত্তর 98.4 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, ভালো করে মনে রাখবে এটা। তারপরে প্রশ্ন, বরফ গলনের লিন তাপ কত? উত্তর 80 ক্যালোরি পার গ্রাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন, জলের বাষ্পীভবনের লিন তাপ কত? এটা হবে উত্তর 537 ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, এটা জলের বাষ্পীভবনের লিন তাপ। এটা তোমরা প্রত্যেকেই পারবে। থার্মোমিটারে কোন ধাতু ব্যবহার করা হয়? উত্তর পারদ। তারপরে প্রশ্ন, মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন? এটা ভালো করে করবে। তারপরে প্রশ্ন, হাতে ইথার ঢাললে ঠান্ডা লাগে কেন? আমি আর উত্তর পড়ছি না, তোমরা কিন্তু এখান থেকে অ্যান্সারটা করে নেবে। ঠিক আছে, তাপ ও উষ্ণতার পার্থক্য, এটা ভালো করে করবে। ঠিক আছে, পরীক্ষাতে অনেকবার এটা এসেছে, তোমাদের কিন্তু আসার সময় প্রবল পরিমাণে রয়েছে। তাপ উষ্ণতার পার্থক্যটা ভালো করে করবে। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা যদি এখান থেকে পারো করবে, নতুবা তোমাদের যদি কোনো বই থাকে সেখান থেকেও করতে পারো। ওকে, প্রশ্ন দেখো সব বই সেমই থাকবে, শুধু উত্তরটা হয়তো এক এক জায়গায় এক একভাবে দেওয়া থাকবে, কিন্তু উত্তর সেই একই রকমই থাকবে। ঠিক আছে, এখানে একটা কথা বলি, উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি যদি প্রশ্ন আসে, লিখবে কি? উত্তর লিখবে থার্মোমিটার। ঠিক আছে, থার্মোমিটারের সাহায্যে কিন্তু উষ্ণতা মাপা হয়, এটা মনে রাখবে কিন্তু, আমি কিন্তু এটা বলে দিলাম। তারপরে প্রশ্ন, সেন্ট্রিগ্রেড স্কেলের আবিষ্কারক কে? উত্তর বিজ্ঞানী আন্দ্রে সেলসিয়াস। এর পরের চ্যাপ্টার পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে কি করবে দেখে নাও। এর পরের প্রশ্ন, মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝো? ভালো করে করবে। কোনো মৌলের ভর সংখ্যা বলতে কি বোঝায়? ঠিক আছে, যেগুলো আমি বলছি ভালো করে করো, কমন পাবেই পাবে। তারপরে প্রশ্ন, উদাহরণসহ ক্যাটায়ন ও অ্যানায়নের সংজ্ঞা দাও। ঠিক আছে, ক্যাটায়ন ও অ্যানায়নের সংজ্ঞা। ওকে, আমি উত্তর দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা কিন্তু অ্যান্সারটা ভালো করে করবে। তোমাদের টেক্সট বুকেও কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে, যেখানে খুশি তোমরা অ্যান্সারটা করে নিতে পারো। ঠিক আছে,
তারপরে প্রশ্ন, পরমাণু নিউক্লিয়াসে কি কি কণা থাকে, এর কোনটির কিরূপ আধান থাকে? পরমাণু নিউক্লিয়াসে দুটি কণা থাকে, একটা হচ্ছে প্রোটন আর হচ্ছে নিউট্রন। প্রোটন হলো ধনাত্মক আধান বিশিষ্ট এবং নিউট্রন হলো নিস্তরিত, কোনো আধানের কিন্তু নেই। এটা থেকে একটা শর্ট প্রশ্ন পাওয়া যাবে কি, কোন কণা নিস্তরিত? উত্তর হবে নিউট্রন কণা। ঠিক আছে, তাই একটা প্রশ্নের উত্তর এমনভাবে পড়বে যাতে সেই প্রশ্নের উত্তর থেকে আরও অনেকগুলো প্রশ্নের উত্তর করা যায়। ঠিক আছে, তারপরে প্রশ্ন, পরমাণু নিস্তরিত কেন? এর বাকি উত্তরটুকু দেখে নাও। এর বাকি উত্তরটুকু এই পর্যন্ত শেষ হলো। এখানে দেখো বিভিন্ন যৌগের নাম ও সংকেত, এটা কিন্তু ভালো করে করবে। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইডের সংকেত কি, পটাশিয়াম ক্লোরাইডের সংকেত কি, ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত কি, এগুলো কিন্তু পরীক্ষাতে দেয়। তাই সংকেত সহ যৌগগুলোর নামটা ভালো করে তৈরি করবে। তারপরে প্রশ্ন, রাসায়নিক বিক্রিয়া কত প্রকার? প্রত্যেক প্রকারের সংজ্ঞা ও উদাহরণ দাও। এটা কিন্তু বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, ভালো করে করবে। দেখো, রাসায়নিক প্রক্রিয়া কত প্রকার? 4 প্রকার। প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বা সংশ্লেষণ, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, বিনিময় বিক্রিয়া। ঠিক আছে, এখানে প্রত্যেকটা সংজ্ঞা সুন্দর করে দেওয়া আছে। তোমাদের যে রাইটারের বইগুলো রয়েছে সেখানেও কিন্তু এটা পেয়ে যাবে প্রশ্নটা, সেখান থেকে করে নিতে পারো অথবা আমার এখান থেকে করে নিতে পারো। ঠিক আছে, এটি হচ্ছে রায়ো মার্টিনের বই। এটা তোমাদের রাইটারটা আমি বলে দিলাম, অনেকে প্রশ্ন জিজ্ঞাসা করো যে বইটা কোন রাইটারের। বইটা হচ্ছে রায়ো মার্টিনের বই। ঠিক আছে, যেই রাইটারের বই পড়ো না কেন, প্রশ্ন সমস্ত বইয়ে কিন্তু একই থাকবে, হয়তো ঘুরিয়ে আর ফিরিয়ে, তোমাদের সেটা ধরে নিতে হবে। এখানে একটা সুন্দর করে পরীক্ষা করা আছে যে একটা পাত্রে তুতের জলীয় দ্রবণ নিয়ে তাতে লোহার ছুরি ডুবিয়ে রাখা হলো, তারপর সেটা কী ঘটনা ঘটলো এবং কেন ঘটলো পুরো ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এই পরীক্ষাটা ভালো করে করবে। ঠিক আছে, অনেক সব পরীক্ষাতে কিন্তু পরীক্ষা দেয় তুতের দ্রবণে লোহার ছুরি ডোবালে কী হবে, পুরো পরীক্ষাটা এখানে ডিটেলসভাবে দেওয়া রয়েছে। তোমরা কিন্তু এটা ভালো করে পড়বে, পরীক্ষার জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রদত্ত সমীকরণ দেওয়া থাকবে, তোমাদের সমিত সমীকরণ বার করতে দেবে। ঠিক আছে, তো বন্ধুকে N2 + H2 = NH3, এটা হচ্ছে প্রদত্ত সমীকরণ। এর সমিত সমীকরণটা রেডি করে যাবে, N2 + 3H2 = 2NH3। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় কিন্তু প্রদত্ত সমীকরণটাই দেবে। ঠিক আছে, তার সমিত সমীকরণ তোমাদের বার করতে হবে। ঠিক আছে, Na2CO3 + HCl = NaCl + CO2 + H2, এটাকে কি করে সমিত সমীকরণ করা হচ্ছে দেখো, Na2CO3 + 2HCl 2NaCl + CO2 + H2O। ওকে, এভাবে রেডি করে যাবে। এখন কিভাবে ঘটছে, কেন ঘটছে, এত ডিটেলস তো এই ভিডিওতে বলা সম্ভব না। আমি অন্য একটা ভিডিওতে তোমাদের ডিটেলস বলে দেবো যে প্রদত্ত সমীকরণ থেকে কী করে সমিত সমীকরণ করতে হয়। তোমরা শুধু এখন সাজেশনটা দেখে নাও যে কোনগুলো ভালো করে করবে। ওকে, তারপরে করবে এটা NaOH + H2SO4, তার অ্যান্সারটা দেখে নাও, ডান দিকে রয়েছে। ঠিক আছে, তারপর দেখো রয়েছে CH4 + O2 = CO2 + H2O। খুব ভালো করে করবে, যেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি তার প্রত্যেকটার অ্যান্সার ডান দিকে করে দেওয়া আছে। সমিত সমীকরণটার প্রদত্ত সমীকরণের সমিত সমীকরণ। ঠিক আছে, এই চ্যাপ্টারে কিন্তু এগুলো পরীক্ষাতে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই এগুলো ভালো করে করবে, যেগুলো আমি হাইলাইট করে দিলাম। যদি পারো ভিডিওটা পজ করে এগুলো খাতায় নোট করে নিতে। ওকে, তারপরের প্রশ্ন, পরমাণুর সবচেয়ে হালকা কণা কোনটি? উত্তর ইলেকট্রন। কোন পরমাণুর ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক একই? উত্তর হাইড্রোজেন পরমাণুর। তারপরে প্রশ্ন, কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন নেই? উত্তর সাধারণ হাইড্রোজেন। ঠিক আছে, তারপরে প্রশ্ন, পারদের চিহ্ন ও টিনের চিহ্ন কি কি? দেখো, পারদের চিহ্ন হচ্ছে Hg, টিনের চিহ্ন হচ্ছে Sn। তারপরে প্রশ্ন, পরিবর্তনশীল যোজ্যতার একটি উদাহরণ দাও। উত্তর Fe ফেরাস, যোজ্যতা 2 ও 3। তারপরে প্রশ্ন, একটি এক পরমাণু অ্যানায়নের সংকেত লেখো যার চার্জ -1, সেটা হচ্ছে Cl ক্লোরাইড। ঠিক আছে, Cl পার ক্লোরাইড, ক্লোরাইড হচ্ছে Cl-। তারপরে প্রশ্ন, অ্যালুমিনিয়াম কার্বনের সংকেত লেখো। উত্তর Al2CO3 3। তারপরে প্রশ্ন, ফেরোসোফেরিক অক্সাইডের সংকেত লেখো। উত্তর Fe3O4। তারপরে প্রশ্ন, কিউপ্রিক ক্লোরাইড ক্যাটয়নের নাম লেখো। উত্তর কিউপ্রিক আয়ন। ক্যালসিয়াম বাইকার্বনেটের সংকেত লেখো। উত্তর CaHCO3 2। কাপড় কাচা সোডার সংকেত লেখো। Na2CO3 10H2O। জিঙ্ক ফসফেটের সংকেত লেখো। উত্তর Zn3PO4 2। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত লেখো। উত্তর KMnO4। দেখো, পটাশিয়ামকে কে নামে কে নামে আর কি বলা হয়, চিহ্নিত করা হয়। ঠিক আছে, আমরা ভেবে নিই পটাশিয়াম মানে পি দিয়ে শুরু হবে, এটা কিন্তু না, K ফর পটাশিয়াম।
এরপরে প্রশ্ন Zn প্লাস CuSO4 সমান ZnSO4 প্লাস Cu, এই বিক্রিয়াটি কি বিক্রিয়া? প্রত্যক্ষ সংযোগ, বিয়োজন, বিনিময় নাকি প্রতিস্থাপন? উত্তর হবে প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, তারপরে প্রশ্ন N2 প্লাস H2 সমান NH3, এই বিক্রিয়াটি কি বিক্রিয়া? এটা হবে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। ঠিক আছে, তারপর PbNO3 হোল 2 সমান PbO প্লাস NO2 প্লাস O2, এই বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া? উত্তর হবে এটি একটা বিয়োজন বিক্রিয়া, বিয়োজন। ঠিক আছে, এই বিক্রিয়াগুলো কিন্তু ভালো করে পড়বে, এরকম অপশন দিয়ে তোমাদের প্রশ্ন দেবে। পরীক্ষাতে অঙ্ক আসতে পারে যেরকম একটা পারমাণবিক তোমাদের দিয়ে দিল, মানে প্রোটন সংখ্যা দিয়ে দিল, নিচে ইলেকট্রন সংখ্যা দিয়ে দিল, সেক্ষেত্রে বলা থাকলো যে নিউট্রন সংখ্যা বার করো। অর্থাৎ এরকম একটা পরমাণুর ওপরে থাকবে ভর সংখ্যা, নিচে পরমাণু ক্রমাঙ্ক। তো দেখো কি করতে হবে, বার করতে দিয়েছে কি এই পরমাণুতে প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা লেখো। তোমাদের একটা মজার জিনিস বলে দিই, যেটা ওপরে থাকে না, যেটা ওপরে থাকে সেটাই হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন মিলিত সংখ্যা থাকে, আর নিচেরটা যেটা থাকে সেটা প্রোটন হয়, আবার ইলেকট্রন সংখ্যাও হয়, আবার পরমাণু ক্রমাঙ্কও হয়। ঠিক আছে, তাহলে আমি তো ইলেকট্রন পেয়ে গেলাম, প্রোটনও পেয়ে গেলাম, তাহলে ইলেকট্রন কত? 11, প্রোটন কত? 11। তাই আমাকে প্রশ্ন করেছে বাকি কি আছে? নিউট্রনটা কি করে বার করব? না, এই ওপরের সংখ্যা থেকে নিচেরটা বিয়োগ করলেই আমার নিউট্রন সংখ্যা বেরিয়ে আসবে। দেখো তাই করা আছে, বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু তোমাদের অঙ্ক কষতে দেবে পরীক্ষাতে, তাই এই অঙ্কটা ভাবে ভালো করে রাখবে, একটা উদাহরণ হিসেবে করে রাখবে, এরকম করেই অঙ্ক দেবে। ঠিক আছে, এরপর চলে এসো আলো থেকে প্রশ্ন। অনেকের স্কুলে হয়তো আলো থেকে প্রশ্ন নাও দিতে পারে, কোনো ব্যাপার না, তারা আলোটা দেখবে না। ঠিক আছে, কিন্তু অনেকের স্কুলে আবার আলো থেকে প্রশ্ন দিচ্ছে প্রথম পরীক্ষাতে, তাই আমি আলো থেকে কিছু কিছু প্রশ্ন তোমাদেরকে বলে দেবো, সেগুলোই করো, কমন পাবি। ঠিক আছে, এখানে দেখো রয়েছে আলোর প্রতিফলন কাকে বলে, করবে। প্রতিফলনের প্রকারভেদ করবে। নিয়মিত প্রতিফলন কাকে বলে, উদাহরণ দাও। বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে, উদাহরণ দাও। এখানে 4টে প্রশ্ন যে রয়েছে, 4টে প্রশ্ন ভালো করে করবে আলো থেকে। তারপরে প্রশ্ন সিনেমার হলে পর্দার বদলে আয়না রাখলে কি হবে, অথবা সিনেমার পর্দা অমসৃণ সাদা করা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি। ঠিক আছে, ভালো করে করবে। ওকে, অন্ধকার ঘরে টর্চ জ্বালালে দেয়ালের যেখানে আলো পড়ে, ওই আলোকপথে স্বচ্ছ প্লাস্টিকের বোতলে 1 বোতল জল রাখলে দেয়ালে অন্য জায়গায় আলো পড়ে, কেন এরকম হয় তা লেখো। তারপরে প্রশ্ন প্রতিবিম্ব কাকে বলে, এটি কয় প্রকার ও কি কি, উদাহরণ দাও। ভালো করে করবে। অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন? এর বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। তারপরে প্রশ্ন আলোর বিচ্ছুরণ কাকে বলে, বিচ্ছুরণ হয় কেন? ভালো করে করবে। ঠিক আছে, বর্ণালী কাকে বলে, বর্ণালী কয় প্রকার ও কি কি। ঘষা কাচ কি মাধ্যম? ঘষা কাচ কিন্তু একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যম। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে এটি। তারপর অপ্রভ বস্তু কোনটি? একটি অপ্রভ বস্তু হচ্ছে চাঁদ। ঠিক আছে, এই উদাহরণ সহ কিন্তু এগুলো পড়বে। সপ্রভ বস্তু, অপ্রভ বস্তু। ছায়া পড়ার কারণ কি? ছায়া পড়ার কারণ হচ্ছে আলো সরল রেখায় চলাচল করার জন্য এটা হচ্ছে। ঠিক আছে, যে ক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না সেটি কোনটি? সেটা হচ্ছে আয়নায়। আয়নায় কোনো বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না। ঠিক আছে, নিচের কোন শব্দটিকে সমতল আয়নার সামনে ধরলে আয়নাতে যা পড়া যাবে তাও একটু অর্থযুক্ত শব্দ হবে, মানে সেম দাঁড়াবে, কোনো পরিবর্তন হবে না। উত্তর কি হবে? AM। ঠিক আছে, তারপরে প্রশ্ন আকাশে রামধনু আসলে সূর্যের সাদা আলোর ড্যাশ। সূর্যের সাদা আলোর কি? না বিচ্ছুরণের গঠন মাত্র। ঠিক আছে, উত্তর হবে বিচ্ছুরণ। তারপরে প্রশ্ন শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত? উত্তর দেখে নাও, 3 × 10⁸ মিটার/সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তারপরে প্রশ্ন একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যমে উদাহরণ দাও। ছায়ার গাঢ় অন্ধকার অঞ্চলকে কি বলে? দেখো উত্তর দুটো দেখে নাও। ঈষৎ স্বচ্ছ মাধ্যম হচ্ছে ঘষা কাচ, আর ছায়ার গাঢ় অন্ধকার অঞ্চলকে বলা হয় প্রচ্ছায়া। তারপরে প্রশ্ন কোনো আলোকরশ্মি প্রতিফলকের ওপর লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হয়? উত্তর 0 ডিগ্রি। তারপরে প্রশ্ন আলোর প্রতিসরণের ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় এমনটি ঘটনা লেখো। উত্তর ওপর থেকে দেখলে জল ভর্তি পাত্রে তলদেশ ওপরে উঠে আসা। ঠিক আছে, এবার উঠে আসাটি হচ্ছে ঘটনা। তারপরে প্রশ্ন বর্ণালীর 7টি রঙের নাম লেখো, অথবা সূর্যের আলোর মধ্যে থাকা 7টি রঙের নামগুলো কি কি। দেখো বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল, অর্থাৎ বেনিয়া সহ কলা। ঠিক আছে, এই রঙের প্রথম অক্ষরগুলো ধরে একটা ছড়া বলা হয় বেনিয়া সহ কলা। তো নামগুলো কিন্তু মনে রাখবে। ঠিক আছে, এরপরে প্রশ্ন রামধনুর প্রান্তিক বর্ণ দুটি কি কি, অথবা সাদা আলোর বর্ণালীতে প্রান্তিক বর্ণ দুটি কি কি। ওকে, উত্তর
বেগুনি ও লাল। এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। তারপরে প্রশ্ন, আমাদের চামড়ার নিচে যে রঞ্জক থাকে তাকে কি বলা হয়? আর যে রঞ্জক থাকার জন্য অতিবেগুনি রশ্মিকে সূর্য থেকে আসা যে অতিবেগুনি রশ্মিটা শোষণ করে নেয় সেটা কি হবে? উত্তর মেলানিন রঞ্জক, ঠিক আছে। এবার দেখো চুম্বক থেকে প্রাকৃতিক চুম্বক ও কৃত্রিম চুম্বকের পার্থক্য ভালো করে করবে। এটিএম কথাটির সম্পূর্ণ অর্থ কি? পরীক্ষায় ভীষণ দেয় অটোমেটেড টেলার মেশিন, ভালো করে করবে। যাদের পরীক্ষাতে ফার্স্ট ইউনিট টেস্টে চুম্বক চ্যাপ্টারটা আছে তারা কিন্তু ভালো করে এগুলো করে যাবে। তারপরে প্রশ্ন, দুটি প্রাণীর নাম লেখো যাদের দেহে চৌম্বক ধর্ম অস্তিত্ব লক্ষ্য করা যায়। উত্তর পায়রা ও শামুক, ঠিক আছে। তারপরে প্রশ্ন, একটি চুম্বককে সমান 5টি টুকরো করা হলে মোট কয়টি মেরু তৈরি হবে? উত্তর হবে 5 × 2 = 10টি, কারণ এক একটা টুকরোতে দুটো করে মেরু থাকবে, তাহলে 5টা টুকরোতে 5 দুগুণে 10টি টুকরো, মানে 10টি মেরু হবে। তারপরে প্রশ্ন, দুটো চুম্বক পদার্থের নাম লেখো। উত্তর লোহা ও নিকেল। তারপরে প্রশ্ন, চুম্বকের আকর্ষণ বল কোথায় সবচেয়ে বেশি? উত্তর দুটি মেরুতে সবথেকে বেশি। এরপর চলে এসো মানুষের খাদ্য। মানুষের খাদ্য থেকে কি কি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, দেহ পরিপোষক খাদ্য বলতে কি বোঝো? ভালো করে করবে। দেহ সংরক্ষক খাদ্য বলতে কি বোঝো? ঠিক আছে। তারপরে প্রশ্ন, অনাক্রম্যতা কাকে বলে? আমি যেগুলো দিচ্ছি এগুলো ভালো করে করো, 15তে 15 পাবি প্রত্যেকে, ঠিক আছে। তারপরের প্রশ্ন, শর্করা জাতীয় খাদ্য থেকে সৃষ্ট দুটো সমস্যা উল্লেখ করো। একটা হচ্ছে মধুমেহ, একটা হচ্ছে ল্যাকটোজ ইনটলারেন্স। বিভিন্ন ভিটামিন ও তাদের অভাবজনিত রোগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শর্ট প্রশ্ন কিন্তু এখান থেকে কমন পাবেই। যেরকম ভিটামিন এর অভাবে কি হয়? রাতকানা হয়। ভিটামিন ডির অভাবে শিশুদের রিকেট, বড়দের অস্টিওম্যালেশিয়া রোগ হয়, ঠিক আছে। বি কমপ্লেক্স ভিটামিন অভাবে বেরি পার্নিসিয়াস অ্যানিমিয়া হয়। আর ভিটামিন সির অভাবে স্কার্বি রোগ হয়। ভালো করে করবে 4টা। এখানে দেখো রয়েছে কোন কোন ভিটামিন জলে দ্রবণীয় এবং কোন কোন ভিটামিন ফ্যাটে দ্রবণীয়। এটা পরীক্ষায় আসে। জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে BC, আর ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ADEK, মনে রাখবে। তারপরের প্রশ্ন, ভিটামিনের গুরুত্ব মানব দেহে কি? ভালো করে করবে। তারপরের প্রশ্ন, হাড় ও দাঁতের গঠন ঠিক রাখার কোন কোন ভিটামিনের কাজ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন, খনিজ মৌল রয়েছে, তাদের অভাবজনিত রোগ রয়েছে, এই 4টাও ভালো করে করবে। যেমন আয়রনের অভাবে কি হয়? রক্তাল্পতা হয়। আয়রনের অভাবে গলগণ্ড। ক্যালসিয়ামের অভাবে বেরি পার্নিসিয়াস অ্যানিমিয়া। এগুলো কিন্তু মৌল, খনিজ মৌল, ঠিক আছে। এর আগে ছিল ভিটামিন, এগুলো হচ্ছে খনিজ মৌল। তারপরে প্রশ্ন, খাদ্যতন্তু কাকে বলে? তারপর দেহভর সূচক বা BMI কাকে বলে? তারপরে রয়েছে তোমার ওজন যদি 60 কেজি এবং উচ্চতা 1.20 মিটার হয় তাহলে তোমার BMI কত হবে? এটা সুন্দর করে ক্যালকুলেশন করে দেওয়া রয়েছে, এভাবে তোমরা কিন্তু করবে। পাতাকে গাছের রান্নাঘর বলা হয় কেন? ঠিক আছে। স্থলক সংশ্লেষ কি? ভালো করে করবে। মূল কিভাবে গাছকে মাটি থেকে জল শোষণে সাহায্য করে? তারপরে প্রশ্ন, এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না, তা হলো কি? তাহলে কোন খাদ্য উপাদান থেকে শক্তি পাওয়া যায় না? উত্তর হবে ভিটামিন। ভিটামিন থেকে কিন্তু শক্তি পাওয়া যায় না। তারপরে প্রশ্ন, কড মাছের তেল থেকে যে ভিটামিন সংশ্লেষ সম্ভব হয় সেটি কোন ভিটামিন? উত্তর হবে ভিটামিন A, ঠিক আছে। ভিটামিন A হচ্ছে কড মাছের তেল থেকে পাওয়া যায়। এবার তোমরা বলো ভিটামিন ডির অভাবজনিত রোগ কি? আমি একটু আগেই তুমি বলেছি ভিটামিন ডির অভাবে কি রোগ হয়। এটা তোমাদের কাজ রইলো, বাড়িতে হোমওয়ার্ক রইলো, আমাকে কমেন্ট বক্সে আনসার করবে। ভিটামিন ডির অভাবে কোন রোগটি হয়? রিকেট, বেরি অন্ধত্ব নাকি অ্যানিমিয়া? যে বা যারা ভিডিওটা দেখবে তারা কিন্তু প্রত্যেকে আনসারটা আমাকে করবে, ঠিক আছে। তারপরে প্রশ্ন, চুলের যে প্রোটিন থাকে তাকে কি বলে? উত্তর হবে কেরাটিন। মনে রাখবে চুলে কেরাটিন থাকে, চুলে নখে কেরাটিন পাওয়া যায়। তারপরে প্রশ্ন, কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে কোন ভিটামিন? উত্তর ভিটামিন K। ভিটামিন K কিন্তু রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে। উত্তর হচ্ছে ভিটামিন K। অ্যানিমিয়া বা রক্তাল্পতা হলো কার অভাবে হয়? আয়োডিন, ভিটামিন ডি, লৌহ নাকি ভিটামিন A? দেখো অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয় কিন্তু লৌহের অভাবে, ঠিক আছে। কিন্তু যদি প্রশ্ন আসতো গলগণ্ড কার অভাবে হয়, তখন উত্তর হতো আয়োডিন। তারপরে প্রশ্ন, ম্যারাসমাস মানবদেহে কিসের অভাবে হয়? দেখো প্রোটিন ও শক্তির অভাবে হয়, ঠিক আছে, মনে রাখবে। ম্যারাসমাস হয় প্রোটিন ও শক্তির অভাবে। তারপরের প্রশ্ন, একটি সংশ্লেষিত খাদ্য কোনটি? সংশ্লেষিত খাদ্য, এই অপশনগুলোর মধ্যে আনসার হবে কোল্ড ড্রিঙ্কস। তারপরে প্রশ্ন, রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়ে ড্যাশ হতে পারে, কি হতে পারে? মধুমেহ বা ডায়াবেটিস হতে পারে। তারপরে প্রশ্ন, চুল ও নখে ড্যাশ থাকে, এটা আমি একটু আগেই বলেছি, এটা তোমরা আমাকে অপশন মানে অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে, আমি বলবো না, এটা তোমরাই কিন্তু বলবে। তারপরে প্রশ্ন, রাতকানা বা অন্ধত্ব কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন A, ঠিক আছে। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে? ভিটামিন K, আমি একটু আগেই বলেছিলাম। জলে দ্রবীভূত হয়ে যায় এমন দুটো ভিটামিন, যেটাও বলেছিলাম, ভিটামিন B ও C। দেখো গয়টার বা গলগণ্ড রোগের কারণ কি? আয়োডিন, ঠিক আছে। কাকে গাছের রান্নাঘর বলা হয়? উত্তর হবে পাতাকে। তারপরের প্রশ্ন, তোমার দেহে শক্তির উৎস কি? উত্তর দেখো ডান দিকে দেওয়া রয়েছে খাদ্য। তারপরের প্রশ্ন, রোগ জীবাণুর আক্রমণ ঠেকানো বা তাদের মারার শক্তি কি থেকে আসে? উত্তর হচ্ছে সুষম খাদ্য।
তোমাদের পরীক্ষা হবে 15-তে, বারবার বলছি হাফ থাকবে ভৌতবিজ্ঞান থেকে, হাফ থাকবে জীবন বিজ্ঞান থেকে। তাই জীবন বিজ্ঞান যে প্রশ্নগুলো দিলাম এবং ভৌতবিজ্ঞান যে প্রশ্নগুলো দিলাম, এখনও যারা তৈরি হওনি তারা কিন্তু এই প্রশ্নগুলো যদি পড়ে যাও 15-তে 15 প্রত্যেকেই পাবে। তাই ভিডিওটা কিন্তু ভালো করে প্রত্যেকে দেখো এবং ভালো করে তৈরি করো, ঠিক আছে? কোষে গ্লুকোজের দহনে কি তৈরি হয়? উত্তর হচ্ছে শক্তি। তারপরের প্রশ্ন, একটি শর্করা জাতীয় খাদ্যের উদাহরণ কি হবে? উত্তর ভাত ও রুটি, এগুলো শর্করা খাদ্য, ঠিক আছে? তারপরের প্রশ্ন, কার্বোহাইড্রেট জাতীয় দুটো দানা শস্যের নাম লেখো। উত্তর কি হবে? চাল ও গম। তারপরের প্রশ্ন, মাছ মাংস ডিম থেকে প্রাপ্ত প্রধান খাদ্য উপাদান কোনটি? দেখো মাছ মাংস ডিম থেকে আমরা কিন্তু প্রোটিন পাই, ওকে? তারপরের প্রশ্ন, পেশি সংকোচন সাহায্যকারী দুটো প্রোটিন কি কি? উত্তর হবে অ্যাক্টিন ও মায়োসিন। তারপরের প্রশ্ন, লোহিত রক্তকণিকায় থাকা একটি প্রোটিনের নাম লেখো। দেখো সেটা থাকা হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কিন্তু একটা প্রোটিন, ওকে? তারপরের প্রশ্ন, ভিটামিন কে আবিষ্কার করেন? উত্তর হবে বিজ্ঞানী ক্যাসিমির ফাঙ্ক ও হপকিন্স, মনে রাখবে নামটা। তারপরের প্রশ্ন, তেলে বা স্নেহ পদার্থের দ্রাব্য একটি ভিটামিনের নাম। উত্তর কি হবে? ভিটামিন ADEK, ঠিক আছে? এগুলো কিন্তু তেলে বা ফ্যাটে দ্রবণীয়, আমি বলেছিলাম কিন্তু জলে দ্রবণীয় ভিটামিন এবং ফ্যাটে দ্রবণীয় বা তেলে দ্রবণীয় ভিটামিনগুলো পড়তে। তারপরে প্রশ্ন, স্কার্বি রোগের কারণ কি বা কোন ভিটামিন অভাবে মাড়ি ফুলে যায় বা রক্ত পড়ে? উত্তর হবে ভিটামিন সি। তারপরের প্রশ্ন, ভিটামিন ডি এর রাসায়নিক নাম লেখো। উত্তর কি? ক্যালসিফেরল। তারপরের প্রশ্ন, দাঁত ও হাড়ের গঠন মজবুত করে কোন খনিজ মৌল? উত্তর হবে ক্যালসিয়াম। তারপরের প্রশ্ন, মানুষের উচ্চ রক্তচাপের জন্য কোন খনিজ মৌল দায়ী? উত্তর সোডিয়াম, ঠিক আছে? তারপর মানসিক বুদ্ধি ও বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কোন মৌল? উত্তর হবে আয়োডিন। তো এই হলো তোমাদের বিজ্ঞান সাজেশন। আশা রাখছি এর মধ্যেই কমন পাবে। তো ভালো করে পড়ো প্রত্যেকেই। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই আর ভালো করে পড়ো সবাই, ঠিক আছে? যদি কোনো রকম কোনো সমস্যা হয় সেটা আমাকে কমেন্টে জানাবে, ওকে? তো আজকে এখানেই।